অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য আমি শাহজালাল সালমান স্যারের কাছে ব্যক্তিগতভাবে কোচিং এ ব্যক্তিগত কোচিং এই তো ব্যক্তিগত মানে কি আসতেছি না, ও আচ্ছা বল তাড়াতাড়ি বল। মানে তার সুপারভিশন গ্রহণ করছি, তার আইডিওলজি আমি ফলো করছি। আচ্ছা এর বাইরে তো আর তোর কেউ ছিল না? আরে ও না, তো এবার ইমানদারিত্বের সাথেই বলতেছে। বাপ মা ছিল তো ভাই? আরে অ্যাকাউন্টিং ফাইন্যান্স হ্যাঁ অ্যাকাউন্টিং ফাইন্যান্সে তোর বাপ মা ছিল? না না আচ্ছা ওকে। আইসিটির জন্য? আইসিটির জন্য স্যার শফিক স্যার বাদে আমি আর কাউকে চিনি না এখন পর্যন্ত। আচ্ছা চিনি না। আচ্ছা ইংলিশের জন্য? ইংলিশের জন্য সামিউল স্যারের উপরে কেউ হয় না বলে আমি আর কারোর কাছে যাইও নাই স্যার আসলে সত্যি। আচ্ছা অ্যাকাউন্টিং ফিনান্সের জন্য? এদের মতো করে বল। আরে এদের মতো করে বলসটাকে এই যে এর স্যার ছিল যে আমার স্যার অ্যাকাউন্টিং কাহিনী হচ্ছে কি ওর যত অপকর্ম আছে ওই যে বললাম গোল টেবিল বৈঠক, লম্বা টেবিল বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক সব আমি করছি তো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে সেগমেন্টটা নিয়ে এখানে প্রেজেন্ট হয়েছি তোমরা কি বুঝতে পারতেছো এটা কি? ওকে আমি তোমাদেরকে কনসাইজলি বিষয়টা বলি। সেটা হলো এই যে তোমরা যারা পড়াশোনা করতেছো, আচ্ছা তাদের ফার্স্ট টার্গেটটা কি বলো তো? এসএসসিতে গোল্ডেন পাওয়া, স্কলারশিপ পাওয়া, তাই না? সেকেন্ড টার্গেটটা কি? এইচএসসিতে গোল্ডেন পাওয়া, স্কলারশিপ পাওয়া। অ্যান্ড ফাইনাল টার্গেটটা কি? ঢাকা ইউনিভার্সিটি অথবা মেডিকেল অথবা বুয়েটে চান্স পাওয়া। যারা সায়েন্স তাদের জন্য মেডিকেল বুয়েট, আর যারা হচ্ছে কমার্স তাদের জন্য কি ঢাবি, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ অথবা সি ইউনিট, গ ইউনিট বলে। ওকে, এটা কি আমাদের স্বপ্ন না বলো? সবারই টার্গেট, সবারই অ্যাম্বিশন। তো আজকে এমন একজনকে আমরা এখানে ইনভাইট করছি যে এই তিনোটা টার্গেটকেই ফুলফিল করছে। সো রায়ানের জন্য আ বিগ হ্যান্ড। আচ্ছা রায়ান হচ্ছে আমাদের ছাত্র, হ্যাঁ, যাকে আমরা খুব ছোট পেয়েছিলাম, এখন আমার চেয়েও বড় হয়ে গেছে। আই থিঙ্ক ওর মার চেয়েও বড় হয়ে গেছে। ও আচ্ছা লম্বায়, নট বয়সে বা আচ্ছা। তো রায়ান ও যখন আসে আমাদের এখানে তখনও পরে ক্লাস 10-এ এসএসসি ক্যান্ডিডেট। তখন ওর আম্মু আমাদের এখানে আসে ওকে নিয়ে, এবং ও আমাদের এখানে মডেল টেস্ট দেয় এবং আমাদের রিভিশন ক্লাসগুলোতে জয়েন করে। আলহামদুলিল্লাহ ও এসএসসিতে এ প্লাস পেয়েছে, এবং তোমরা এটাও জানো নট অনলি এ প্লাস, ও কিন্তু বোর্ড স্কলারশিপও পেয়েছে। বাট ও অনেক দুষ্ট, আর যারা অনেক দুষ্ট হ্যাঁ তাদেরকে আল্লাহ ছোটোখাটো পানিশমেন্ট দেয়। ওকে, তো পানিশমেন্ট স্বরূপ ও ধর্মে 1 মার্কস কম পাওয়ার কারণে ওর গোল্ডেন মিস হয়ে গেছে। সো স্যাড, মানে এটা ওর দুষ্টামির ফল আর কি। তো যাই হোক, ভাবছিলাম ও রিকভার করবে। তো ওই ন্যাড়া একবারই বেলতলায় যায়, কিন্তু এই ব্যাটা এমন ন্যাড়া যে 2বার গেছে। এইচএসসিতে আমি ওর মাকে অনেক 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 কনভিন্স করার চেষ্টা করছি যে ম্যাম ও তো খুবই ট্যালেন্টেড, ওকে কী যেন বলে নটর ডেমে ভর্তি করেন। তো ওর মা আবার আমার বস মানুষ, তো সে আমার কথায় কনভিন্স হয় না, উল্টা আমারই বুঝিয়ে দিছে যে না, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, নাকি এরকম সামথিং এলস। যে এখানে ওই হ্যাঁ নটর ডেমে যেতে আসতে অনেক টাইম লাগবে মিরপুর থেকে, সো আমি আমার বাচ্চাকে আদম যেতে দিব। তো খুবই কনফিডেন্ট ছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়েন, বাট নটর ডেমে অ্যাটলিস্ট ফর্ম তো কিনেন। বলে না, আমি আদম জিতেই দিব। অ্যান্ড দেখো সে কিন্তু আদম জিতেই চান্স পেয়েছে। আরেকটা হাততালি তার জন্য। ওকে, খুবই ক্যাপাবল। এবং এইচএসসি, যদিও আমরা এসএসসিতে পুরো টাইমটা তাকে আমাদের সাথে পাই নাই, আমরা পেয়েছিলাম মডেল টেস্ট প্লাস রিভিশন প্রোগ্রাম থেকে। ওকে, জাস্ট লাইক অদ্রির মতো। অদ্রিকে আমরা যেখান থেকে পেয়েছি ওকে সেখান থেকেই পেয়েছিলাম। ওকে, বাট আমাদের গুড লাক যে রায়ানের মা এবং রায়ানের বাবা দুজনেই এখানে উপস্থিত আছে। তারা আমাদের উপরে এতটাই আস্থা রেখেছিল যে পুরো ইন্টার ফার্স্ট ইয়ারের প্রি ব্যাচ থেকেই রায়ানকে আমাদের সাথে দিয়েছে। রায়ান কিন্তু আমাদের সাথে নট অনলি ফার্স্ট ইয়ার, প্রি ব্যাচ ফার্স্ট ইয়ার শুরু হওয়ার আগে থেকে আফটার এসএসসি ওকে কিন্তু প্রি ব্যাচে আমাদের এখানে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদের উপর তারা যে আস্থা রেখেছিল, আল্লাহ সেই মানে আস্থাটাকে সাফল্যমণ্ডিত করেছে, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করি। তো ও কিন্তু এইচএসসিতে এ প্লাস এবং বোর্ড স্কলারশিপ, আবারও বোর্ড স্কলারশিপ, ওর জন্য আবারও একটা হাততালি। ওই যে ন্যাড়া 2বার বেলতলায় যায়, কেউ যায় না, ও যায় আর কি। তো ও কিন্তু এইচএসসিতে আবারও গোল্ডেন মিস করছে 1 মার্কসের জন্য। এবং
মাই ব্যাড লাক ওই 1 মার্কসটা ছিল আমার ফিনান্সের 1 মার্কস। অ্যাকাউন্টিংয়ে ও কত পেয়েছিল রে? 191। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে ও 191 পেয়েছিল, ডিউ নো? 191, দ্যাট মিনস 96 এভারেজ ওর। কিন্তু ফাইন্যান্সে কত পেয়েছিলে? 159। 159, তার মানে 80 হয়। তার মানে ফার্স্ট পেপারে পাইছে 79.5, আর সেকেন্ড পেপারে পেয়েছে 79.5, মানে হাফ মার্কসের জন্য, এভারেজ হাফ মার্কসের জন্য ওর কিন্তু গোল্ডেন মিস হয়ে গেছে। ওকে, তো যাই হোক, কিন্তু ও স্কলারশিপ পেয়েছে। আচ্ছা, তো আমাদের প্রত্যয়ের উপরে রায়ানের মা, রায়ানের বাবা, তারা কিন্তু এত বিগ আশা রাখছিল প্রত্যেকটা টিচারের উপর যে তার ছেলে এখান থেকে সবচেয়ে ভালো ফলাফলটা পাবে। আমরা যখন দেখলাম যে আমাদেরকে নিয়ে তাদের আশা ভরসা, তাদের বিশ্বাস এত বড়, তখন কিন্তু ভয়ে, নার্ভাসনেসের কারণে আমাদের হাত পা কাঁপাকাঁপি হয়ে যেত। এবং আমরা এই রায়ানকে ইস্যু করে রায়ানের আম্মু, রায়ানের বাবার সাথে দফায় মিটিং করছি। মানে ওই যে তোমরা গোল টেবিল বৈঠক বলো না ম্যাম, কতবার হয়েছে এরকম? বহুবার। এটা আনকাউন্টেবল। কিন্তু স্যার কোনো সমস্যা হলেই শাহজালাল স্যার, আর শাহজালাল স্যার আসলেই ডিলঠালটা আমি চলে যাবো, ছেড়ে দিয়ে গেলাম, যা পারেন তাই করেন। কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকবার স্যার যখন বসে ওই রুমটা দিয়ে বসে গেট লাগায় ও আমাদের রুদ্ধদ্বার বৈঠক হইতো, বুঝছো? মানে কোথায় পারমাণবিক হামলা হবে, বিষয়টা এরকম কাইন্ড অফ। স্যার, আপনি কয়বার করছেন মিটিং? না, মিটিং আমি করছি, তার থেকে ওর মায়ের সাথে বেশি মিটিং হয়েছে, মায়ের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট বেশি। আপনার সাথেও তো মিটিং হয়েছে? আপনি, হ্যাঁ, আমার সাথে হয়েছে, কিন্তু দুষ্টুমিটা বেশি হতো, এইটা নিয়ে কীভাবে রিকভারি করা যায়। কিন্তু আসলে দুষ্টুমিতে রিকভারি করা যায় না, ওটা মেন্টালিটি ব্যাপার। তবে আমি আশা করছিলাম যে, বা আশাবাদী ছিলাম যে না, প্রত্যয়েরা তারাই কন্ট্রোল করতে পারবে এবং তারা যেভাবে হোক না কেন এটাকে সে রিকভার করে তারা আগায় নিতে পারবে, এই বিশ্বাসটা আমার ছিল আর কি। তো দেখো, আমি কিন্তু গুল মারতেছি না, একদম 100% ট্রু, প্রমাণ, জলজান্ত প্রমাণ সহকারে আমাদের এই আজকের আয়োজন। হ্যাঁ, তো ও কিন্তু প্রচণ্ড মেধাবী, বাট কি ছিল, মানে একটু দুষ্ট আর কি, স্বাভাবিক। দুষ্টামি থামানো যাবে না। দুষ্টামি থামানো যায় না, বাট এটা কন্ট্রোল করা যায় না। তো আমরা খুবই ভীত ছিলাম, নার্ভাস ছিলাম, ওকে অনেক বুঝাইছি, আলহামদুলিল্লাহ ও বুঝেছে। তো আমি তোমাদের কিন্তু বারবার একটা কথা বলি, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তা। এই কথাটা আমার ক্লাস যারা করো বলো তো, আমি কতবার বলছি এই কথাটা? কয়েকশো, হাজারও হইতে পারে, রাইট? দেখো, ও কিন্তু একদম শেষ সময়ে ঠিকই গোলটা দিয়ে ফেলছে। রায়ান not only the student of Adamji but also the student of Dhaka University. আবার ওর জন্য একটা বিগ হ্যান্ড। ও কিন্তু তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লিক্যান্ট কত হয়? আমি যখন দিয়েছিলাম, আমার ঢাকা ইউনিভার্সিটিতে হয় না, আমি বিউপি থেকে পড়াশোনা করেছি। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন মোস্ট প্রবাবলি 65 to 70,000 ছিল অ্যাপ্লিক্যান্ট, সিট ছিল 800। আচ্ছা রায়ান, তোদের বেলা কতগুলো মানে অ্যাপ্লিক্যান্ট ছিল? নর্মালি তো ঢাকা ইউনিভার্সিটির এখন রানিং অ্যাভারেজ অ্যাপ্লিক্যান্ট হয় 46,000, বাট এবার এইচএসসি রেজাল্ট ড্রপের কারণে এবার অ্যাপ্লিক্যান্ট কমে হয়েছে 26,000 আর কি। আচ্ছা, আর সিট? সিট 800। তার মানে সি ইউনিট যারা তোমরা কমার্সের আছো তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল সিট সংখ্যা কত? 800। বাট অ্যাপ্লিক্যান্ট এইবার কিন্তু তোমরা জানো যে এইচএসসিতে 57% পাস, তার মানে প্রতি 2 জনে 1 জন ফেল। 100 জন পরীক্ষা দিচ্ছে, 57 জন পাস করছে, 43 জনই কী করছে? ফেল। এবার কিন্তু ফেলের হারটা অনেক বেশি ছিল, দ্যাটস অ্যাপ্লিক্যান্ট কিছুটা কমে গেছে। তারপরেও তো 26,000 আউট অফ 26,800 স্টুডেন্টস হ্যাভ গট দ্য চান্স অ্যান্ড আওয়ার রায়ান ওয়ান অফ দেম। এবং ওর মেরিট পজিশন 251। আবারও একটা বিগ হ্যান্ড ওর জন্য। 251তম। আমাদের আরেকজন স্টুডেন্ট আছে মারিনা, ও আজকে আসে নাই, ও 361তম, ও আজকে আসতে পারে নাই, ও আসলে আরও ভালো হতো। তো দেখো রায়ান, তোমাদের হয়তো অনেকের টাইম নষ্ট হচ্ছে, অনেকে হয়তো বদার ফিল করতেছো, বাট রায়ানকে এখানে উপস্থিত করার রিজন হচ্ছে মানে তোমাদের জন্য একটা বিগ ইন্সপাইরেশন। আচ্ছা, ওরা কি অ্যালিয়েনের মতো লাগে, মঙ্গল গ্রহের অধিবাসী বা ভিন গ্রহে এরকম কিছু? খুবই সুইট, হ্যান্ডসাম, স্মার্ট। না স্যার, মাঝখানেটা বাদ। বাট দেখো, ও তোমাদের মতো অ্যাজ ইউজুয়াল, বাট দেখতে অ্যাজ ইউজুয়াল, ওর কিন্তু ডিসিপ্লিন, ওর পড়াশোনা ভ্যারি এক্সট্রাঅর্ডিনারি, অ্যান্ড দ্যাটস ওয়াই ও কিন্তু
এই অ্যাচিভমেন্টগুলো ওর ঝুলির মধ্যে নিতে পেরেছে। এখন থেকে রেস্ট অফ দ্য লাইফ যখনই ও কোথাও যাবে, হোক সেটা কোনো ইন্টারভিউ বা হোক সেটা কোনো কেরিয়ার কাউন্সিলিং, হোক সেটা কোনো গসিপ, ও কী বলবে বলো তো? আরে আমি তো এসএসসিতে গড়লেন উইথ বোর্ড স্কলারশিপ, আরে আমি তো এইচএসসিতে গড়লেন উইথ বোর্ড স্কলারশিপ, আরে আমি তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আরে আমার তো মানে কী ছিল, মেরিট লিস্ট 251 ছিল অ্যাডমিশনে। এই কথাগুলো বলতে পারা কি স্বাভাবিক বলো? এগুলো আমাদের কি স্বপ্ন, যেটা ও অ্যাচিভ করেছে। তো আমি আর পকর না করি, তো আমি জাস্ট এখানে রায়ানের আব্বু আছেন, রায়ানের আম্মু আছে, তো আমি রায়ানের বাবা মা, আমি একজন করে বলি। রায়ানের আম্মুর কাছে আমি জাস্ট বলবো যে ম্যাম, আসলে আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল, আর আপনার প্রত্যাশা অনুযায়ী প্রত্যয় মানে কতটুকু মানে আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ধন্যবাদ স্যার। একটু আসসালামু আলাইকুম। আসলে আমি প্রত্যয় সম্পর্কে যেটুকু বলবো, হয়তো তোমরা ভাবতে পারো বা যে শুনবে ভাবতে পারে যে হয়তো ওদেরকে উঠানোর জন্য, কিন্তু আসলে না। আমি ক্লাস 10-এ যখন ওকে আমি এখানে দিলাম, স্যারের সাথে যখন আমি 5 মিনিট কথা বলা, আমার সময় হাতে খুব কম ছিল, আমি কোনো পাচ্ছিলাম না, কোচিং সেন্টার খুঁজে পাচ্ছিলাম। দেখা হয় শাহজালাল স্যারের সাথে, এবং নিচেই রাস্তায়, তখন নিচের রুমটা ছিল। আমার সাথে কথা বলার পরে আমি যেন কোথায় একটা শক্তি পেলাম। আমার কেন জানি আমি অনেক সময়, আমি কিন্তু টিচারই করেছি, তো আমি মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারি যে এই লোকটার কাছ থেকে কী পেতে পারি আর কী পেতে না পারি। ওনার সঙ্গে কথা বলার পরে আমি বললাম, স্যার আপনি আমার ছেলের দায়িত্বটা নেবেন। তখন উনি বললেন, ম্যাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার ছেলেটাকে দেওয়ার জন্য। এবং আমি একটা কথা বলেছিলাম, স্যার আমার ছেলেটা কিন্তু অনেক মেধাবী, কিন্তু বদমাইশ। আমি তো বদমাইশ বলি না, আমি শয়তান বলি, বদমাইশ বলি। স্যার বলে দুষ্টু ভালোবাসাই। আরে একটু তো সম্মান দেয়। তো স্যার তখন বলছে যে আচ্ছা সেটা আমার পরে ছেড়ে দেন। তো ওনার এই কথাগুলো আমাকে খুব আকর্ষণ করে যে না, এই লোকটার পর আমি করতে পারি, ডিপেন্ড করতে পারি। তারপরে পরিচয় হলো আমার শফিক স্যারের সাথে। শফিক স্যারের সাথে কথা বলার পরে, শফিক স্যার আইসিটি থেকে, তো আমার যেন কোথায় যেন একটা, আমি মনে করলাম আমারই একটা কার্বন, হয়তো এরা দুজন হতে পারে বা প্রত্যয় হতে পারে। ওর বাবা কিন্তু কিছু জানে না, বাবা শুধু টাকা, তুমি যা লাগে টাকা নাও, তুমি তোমার ছেলের পিছনে দৌড়াও, তার সময় নাই, সে ব্যাংকের জব করে, তার সময় নাই। আমি যখন এখানে দিয়ে গেলাম, আমি স্যারের সঙ্গে শুধু বলতাম, স্যার আমাকে শুধু টাইম টু টাইম জানাবেন যে ও কোচিংয়ে আসি কেন, কারণ বাচ্চাদেরকে কোচিংয়ে না এসে বাইরে ঘোরার একটা প্রবণতা থাকে, আমি এটা দিতে পারবো না। তখন স্যার বলছে আপনার সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ হলো, গ্রুপে আমাকে অ্যাড করে নেবেন। আমি তাকে অনুরোধ করলাম যে আপনি আমার গ্রুপে অ্যাড করে নেবেন। কোনো গার্ডিয়ান নাই না, কিন্তু আমাকে তারা নিছে শুধুমাত্র আমার ছেলে দুষ্টুমির কারণে। আমি টপ টু বড় মুখে জানতে পারতাম যে রায়ন কী করছে না, রেজাল্ট দিয়ে দিত ওর ভিতরে। সারাও টের পাই নাই আর কি। তো এভাবে দুষ্টামি তো করবেই, এটা দুষ্টামি করা ওদের স্বভাব। তোমাদের বয়সটা এখন দুষ্টামি, কিন্তু তার ভিতরে ঘুরতে যাওয়ার টাকা আমার থেকেই নিছে। মনে আছে তুই রং কর, ওই যে রং কেনার টাকা বলে আমার থেকে 500 দিয়েছিলে। জি স্যার, মনে পড়ছে। তারপর থেকে ও জার্নিটা ভালো মতোই শুরু হলো। না স্যার আমি বলেছি তো, স্যার কিন্তু ওকে কখনো রায়ানের থেকে বলতো বাপ, তার এই কথাটা আমার এখানে খুব সেট হয়ে গেছিলো, যে বাবার পরে চাচা আছে, মামারা আছে, সবাই বাপ ডাকে। তো স্যারকে আমি পেয়েছিলাম অ্যাজ এ মামা বাবা চাচা দুটোর কম্বিনেশানে। তো বলো, আমি যখনই স্যারকে আমি কিন্তু রায়ানকে খুব শাসন করতাম, সত্যি কথা বলতে আমি খুব শাসন করতাম। এটা ওর সাথে আমার একটা খুব খারাপ রিলেশন তৈরি হয়ে যায়। আর সেইটা গ্যাপটা পূরণ করার জন্য আমি 2 থেকে 3 জন মানুষকে বেছে নিই এবং ভাবি যে ও কাদের কাছে দুর্বল। প্রথমত শাহজালাল স্যার, দ্বিতীয়ত এই যে রায়ানের চাচু, উনি ওকে নিয়ে বের হয়ে যেত, চল বাপ বাইরে যাই, বাইরে যে আমরা কথা বলি। আর শফিক স্যার, এই 3 জন মানুষকে আমি, আর ওর ফুপা, এই 4 জন মানুষকে আমি ফোন দিতাম। পরে আমি ওর কাছে সরে গেলাম টোটালি। ওর সঙ্গে আমি কিন্তু ওকে ইন্টারভিউ মোটা লাঠিতে পিটাইছি। ও শুধু আম্মু মাফ করে দাও, আরেকটা জীবনও করবো না, মেরে ছেলেটারে শুকনা বানায় ফেলছে। তারপরে আলহামদুলিল্লাহ, কিন্তু ওর চেঞ্জ আমি কিন্তু ইন্টারভিউকে বেশি পড়াতে পারি না। শুধু স্যারকে স্যার এই ঘটনা, স্যার বলে ম্যাডাম আসেন, ওকে বের করে দেওয়া হবে, এ করা হবে, ও করা হবে। এভাবে মিটিং হয়েছে, মিছিল হয়েছে, বহু কিছু হয়েছে। আমি জানি জীবনও বের করতে পারবে না। ওটু কনফিডেন্ট আমার 100-200% ছিল যে কোনো সাহস নেই শাহজালাল স্যার বা স্যারকে যে আমার ছেলেকে বের করে দেবে। আর যারা এটা হুমকি, আর আমি ওই হুমকি এমনভাবে নিতাম যে ওকে বুঝতে দিতাম যে তোর শেষ, তোর দিন আজকে শেষ, প্রত্যয়তে আজকে তোর লাস্ট ডেট। এভাবেই আমাদের জার্নিটা একটা অভিনয় বলো আর মানে টেকনিক্যালি বলো, আমরা এগিয়ে গেছি। সবাই বুঝতে, হ্যাঁ। এখন সে বলছে, এখন সেও জানতে যে তার প্রতি কতখানি দুর্বল, শফিক স্যার তার প্রতি কতটা দুর্বল।
ইংলিশের ব্যাপারে আর একটা স্যার আছে সামিউল সামিউল স্যার আমাকে অনেক আমি সামিউল স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ না, কিন্তু ওর মাধ্যম দিয়ে আমি সামিউল স্যারের কাছ থেকে আমাকে বলে সামিউল স্যার আমাকে এটা দিবে, এইভাবে করছে আম্মু আমি কি করবো, হ্যাঁ তুমি চালাও। ওকে আমি কখনো কোনো বাধা দিইনি, বেসিক্যালি পড়াশোনার দিক থেকে এবং টাকার দিক থেকে আমি কখনো ওকে করিনি যে তুমি এগিয়ে যাও। তবে ইন্টার রেজাল্টের পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ও কিন্তু অতটা সিরিয়াস ছিল না। হঠাৎ করেই ও দেখলাম যে বললো কেমন আমাকে সব জায়গায় চান্স পেতে হবে, তাহলে তুমি সব জায়গায় কীভাবে চান্স পাবা, তাছাড়া আমি আইবিএ দেবো। আমি আইবিএর জন্য কিন্তু ওকে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ওকে পিছনে দৌড়াই, কিন্তু ও এটা নেয়নি, কখনোই নেয়নি। ঠিক পরীক্ষা দেওয়ার পরে আইবিএর জন্য মাথা খারাপ হয়ে গেল, এখন আইবিএ করবে নাকি ঢাকা ইউনিভার্সিটি করবে। তারপর পরীক্ষা পড়তে যখন বসলো, পরীক্ষা শেষ করে তখন আমি বললাম তুমি রেস্ট নাও একটা দিন। তারপর আমার একটা কথা তোমাদের মাথায় রাখবা, ওর এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, যে আম্মু ইন্টারে সিলেবাস ছিল কিন্তু আমার অ্যাডমিশনে কোনো সিলেবাস নাই, তার মানে আমাকে কতখানি এফোর্ট না দিলে আমি আগাতে পারবো না। আর আমার একটাই চিন্তা, আমি যেখানেই পরীক্ষা দেবো আমি সেখানেই চান্স পাবো, আমি কততম হই ও তমর প্রতি একটা ভালো একটা নেশা চলে আসে। তখন আমি বুঝলাম যে আমার ছেলেটা কোথাও না কোথাও যাবে। আচ্ছা, আমি ম্যামের এই কথার সাথে একটু অ্যাড করি। আমাদের রায়ান ও কিন্তু শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে 251তম হয়েছে এমন না, ও ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে 251তম হয়েছে, ও খুলনা ইউনিভার্সিটির আইবিএতে 103তম হয়েছে, এবং ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 97তম হয়েছে। তো ওর কথাটা দেখো, আমি যেখানে পরীক্ষা দিব সেখানে আমি চান্স পাবো, এই যে কনফিডেন্স এবং সেই অনুযায়ী পড়াশোনা, সত্যিই কি বলো ও করছে না, এটা করে দেখিয়েছে না? তো মানুষ যদি স্বপ্ন দেখে চেষ্টা করে, আল্লাহ কিন্তু অবশ্যই তাকে সেই সফলতা দেয়। ম্যাম প্লিজ। ম্যাম আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হলো এই যে রায়ানকে তো আপনি মানে এসএসসির রিভিশন প্লাস মডেল টেস্ট থেকে আমাদের সাথে আছে, এইচএসসির প্রিভিয়াস থেকে পুরো জার্নি, মানে প্রত্যয় বা আমাদেরকে ছাড়া, মানে ওর কি এক্সট্রা কোনো টিচার ছিল? না, সবচেয়ে বড় কথা এটা, আমি ইন্টারে ওকে বাসায় কোনো টিচার দিইনি কখনোই, না স্কুলে কলেজে না কোথাও, শুধু প্রত্যয়ের উপর আমি ডিপেন্ড করেছি, শুধু প্রত্যয়। কোনো ব্যাচ করেছে প্রত্যয় না না, ও প্রত্যয় ছাড়া কোথাও পড়িনি। আচ্ছা, আমরা আপনাদেরকে যে কমিটমেন্টটা করতাম যে আমাদের প্রত্যয়ে যদি ও অ্যাডমিশন নেয় এবং ও যদি রেগুলার থাকে, ওর যত রকমের ল্যাকিংস আছে সব কিছু আমরা মানে সলভ করে দিব, তো আমরা কি আমাদের এই কথাটা রেখেছিলাম? হ্যাঁ, এটা স্যার আমাকে বারবার বলেছে, স্যার ম্যাডাম যদি ক্লাসের বাইরেও যদি ওকে ইফোর্ট দিতে হয় তাকে আমরা সেভাবে ইফোর্ট দেবো। এবং রায়ানকে বলে রেখেছে রাত নাই দিন নাই, তুমি যখন তোমার দরকার হয়, আমি ওই ব্রাঞ্চে থাকি এই ব্রাঞ্চে থাকি, তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার কাছে চলে আসবা। তো স্যার সে কথাটা তারা রেখেছে এবং সেও স্যারের কাছে নির্ভয়ে গিয়েছে, এবং তারা জানার আগ্রহটা ছিল, স্যার খুব খুশি হতো যে রায়ান জানতে চাচ্ছে। তো এই স্যারেরা যেটা করেছে প্রত্যয় থেকে আমার ছেলেকে যে ইফোর্টটা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি লাস্টের দিকে এসে আমি তাদেরকে পেয়েছিলাম, আমি একটু নিশ্চিন্তে ছিলাম, আমি আল্লাহর পর তাওয়াক্কুল করতাম, আমি জানতাম যে ভালো কিছু হবে ইনশাল্লাহ, আর ওর তকদিরে যদি কিছু ভালো কিছু থাকে সেটাও জীবনে আসবেই। তো শাহজালাল স্যার, আমি শুধু শাহজালাল স্যার না, শফিক স্যার, তারপর পুরো প্রত্যেক যতগুলো স্যার আছে, সামিউল স্যার, সবার নাম শুনতে শুনতে আমার নাম মুখস্থ, আমি কিন্তু হয়তো চেহারা চিনি না 2-3 জন ছাড়া। আজকে সামিউল স্যারকে প্রথম দেখলাম আমি, বাংলার ইয়াসিন রাকিব স্যার। রাকিব স্যার কত ফোনে আবার কথা হয়েছে, কত বাংলাতে ঝামেলা হয়েছে, ফোনেই মিটাইছি। তো আলহামদুলিল্লাহ, তোমাদের সামনে এগিয়ে যেতে হলে একটা পথ লাগে, সেই পথটাতে প্রত্যয়তে তোমরা এখন আছো, এই প্রত্যয়ের পরে ডিপেন্ড করে নিজের চেষ্টা, নিজের বাবা মার সাথে একটা ভালো দোয়া লাগবে, কারণ বাবা মার সাথে কিন্তু মানে মারামারি করে কিন্তু কিছু করা যাবে না, তাই না? তোমাদের সবসময় মনে রাখতে হবে যে বাবা মার দোয়া ছাড়া, বাবা মার পরে শিক্ষকরা, এইগুলো জিনিসগুলোকে সামনে নিয়ে নিজেদের কষ্ট, এইটুকু সময় কষ্টের, এই যে এখন ভর্তি হয়ে গেছে না, এখন কিন্তু ও এখন সব জায়গায় কী জন্য সবাই ভালোবাসছে, রেজাল্ট ভালো না করতে পারলে, নিজেটা ভালো স্টুডেন্ট না হতে পারলে, ভালো মানুষ না হতে পারলে কোনো দাম নাই। আমি ওকে বারবার বলি, তুমি এই পর্যন্ত এসছো, এরপরে তোমাকে ভালো মানুষ হও, মানুষ না হতে পারলে এই লেখাপড়ার কোনো দাম থাকবে না। তো এই যে স্যারকে আমরা এত ভালোবাসি কেন? তাদের ভালো ব্যক্তিত্ব, ভালো মানসিকতার জন্য। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমার ছেলের জন্য যেটা করেছে, আল্লাহ তাদের আরও 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 বড় করুক, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আর বড় স্যারকে হবেন না। একটু স্যার প্লিজ আসেন স্যার। আচ্ছা, আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, এটা আমি বলতে পারি যে আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা বা সবচেয়ে সেরা পাওয়া। সেটা হলো
ও আচ্ছা, সেটা হলো একদিন কি কারণে যেন রায়ান খুব রাগ করে গম্ভীরভাবে ও প্রত্যয়ে চলে এসছে, এবং সেই সময়টা বাইরে গোলাগুলি চলেছে। তোমরা জানো যে আমাদের এই যে এইখানে গ্লাস, ঠিক এই রুমের গ্লাসটায় 2টা ফুটা 3টা, ওটা হলো ওই যে দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ এটা হলো ওই যে আগস্টে যখন মানে ওই হেলিকপ্টার দিয়ে গুলি করে ওই গুলি কিন্তু এইগুলো। সাজান ওই বুলেটটা আমার কাছে। ঠিক ওই দিনই এই বুলেটটা তোর কাছে আছে, তোর কাছেই থাকবে, আমার কাছেও নাই। তো ঠিক ওই দিনের কথা, ও কিন্তু বাসার থেকে চলে আসছে। তোর বাবা খুবই হন্তদন্ত হয়ে আসে, আই ডোন্ট নো, আমার সাথে সে ফোন করে কিন্তু আসে নাই, সে আসে। তো এসে দেখে যে আমি রায়ানকে নিয়ে বসে আছি। তো সে খুব ওই দিন একটু মানে ইয়ে হয়, মানে আশ্বস্ত হয়, মানে সে আমার তার চেহারা দেখে বুঝেছিলাম যে সে খুবই উদ্বিগ্ন। হয়তো বাসা থেকে ও না বলে আসছে না ঝগড়া করে আসছে, আই ডোন্ট নো। তো ওই দিন ওনার মানে স্যারের সাথে আমার কথা হয়, রায়ানের বাবার সাথে। তো যাই হোক, এরপরে রায়ানকে নিয়ে উনি বাসায় যান। তো যাওয়ার আগে উনি আমাকে একটা কথা বলেছিল যে মানে মানে আপনার সাথে কথা বললে আমার বাবার কথা মনে পড়ে। এটা ওনার মনে আছে কিনা আমি জানি না, বাট আমার কথাটা মনে আছে এখনও। মানে আমি তো অবভিয়াসলি ওনার চেয়ে অনেক ছোট ভাই আমি, বাট তার এই যে কথাটা, যে হয়তোবা আমি তার হয়তো মনের অনেকটা কাছাকাছি যেতে পেরেছে, কারণ আমাদের জীবনের সবচেয়ে প্রিয় কে? আমাদের বাবা, আমাদের মা, আমাদের বড় ভাই বোন বা ছোট ভাই বোন, তারই। তো আমাকে সে তার এত কাছে নিয়েছে, এত আপন করে ফিল করছে, আমি শুকরিয়া আদায় করি মানে রায়ান এবং রায়ানের পরিবারের প্রতি, যে আসলে আমি চিরকৃতজ্ঞ যে তারা আমাকে এতটা কাছে নিয়েছে এবং এতটা ভালোবেসেছে। তো আমি স্যারকে একটু মানে জাস্ট বলতে চাচ্ছি, সেটা হলো স্যারের সাথে তো আসলে আমাদের খুব কম যোগাযোগ হয়েছে, অনেক কম, মানে প্রায় পুরোটাই হয়েছে ম্যামের সাথে। আপনার সাথে যতটুকুই হয়েছে, হ্যাঁ মানে আপনি আসলে আপনার ছেলেকে প্রত্যয় দিয়ে কতটুকু সন্তুষ্ট, আর মানে আর কতটুকু করলে মানে আরেকটু ভালো হতো, যদি আপনার সাজেশন থাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ প্রত্যয়কে। আসলে সবই উপর আল্লাহর ইচ্ছা এবং আমাদের সকলের দোয়ায় আজকে সে তার নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছে। এখানে ওর আম্মু যা বলছে, আপনারা যা বলছেন, আসলে ওর নেগেটিভ দিকটাই একটু বেশি ছিল, কিন্তু ওর পজিটিভ দিক যেগুলো আছে সেগুলো যদি শুনো, তাহলে কোনো ছাত্র বা কোনো ছেলে বা কোনো মেয়ে খারাপ হতে পারে না। পজিটিভ দিকগুলো কোনটা? ফার্স্টলি পজিটিভ দিক, যে ছেলে মেয়ে নষ্ট হয় তার খারাপ সঙ্গ, ওর কিন্তু কোনো খারাপ সঙ্গ নাই। হ্যাঁ, এটা একটা আমি বাবা হয়ে বলতেছি, তার কোনো খারাপ সঙ্গ নাই, তার কোনো খারাপ মানে নেশা নাই, তার কোনো মানে খারাপ কোনো দিক বলতে কি এই যেটা একটা স্টুডেন্ট নষ্ট হওয়ার যে পথগুলো আছে সেটা তার ভিতরে নাই। আমি ক্লাস 9 থেকে আমি হোন্ডা চালাই এবং আমার গাড়ি আছে, আমার মোটরসাইকেল আছে, কিন্তু জীবনে কখনো বলে নাই বাবা তোমার মোটরসাইকেলের চাবিটা দাও বা গাড়ির চাবিটা দাও বা এর চাবিটা, কখনোই ওই ধরনের আকর্ষণ। আমি জানি যে আমি যদিও দিব না, কিন্তু সে কখনো চায়ও না। তার মানে কি ওই বয়সে একটা ছেলে দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল থাকলে 2-3টা বন্ধু নিয়ে দেখা যাচ্ছে ভুম ভুম করে চলে যায় অনেক দূরে, অ্যাক্সিডেন্ট করে ফিরে আসে, হাত পা ভেঙে আসে, অনেক আমার এতে থাকে। ওর এই নেশাগুলো নাই। দ্যাট মিনস একটা ছেলে ভালো হওয়ার কিন্তু অনেক দিক থাকে, এটা একটা অনেক বড় দিক আমি মনে করতাম। ওর মা অনেক কিছুই বলতো, কারণ ওর মা সবসময় তার পাশে থাকতো। এই জন্য সন্তানদের সাথে মাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। আর বাবারা তো টাকা দিয়ে খালাস, বাবারা দেখা যাচ্ছে চাকরি বাকরি করে, টাকা দিয়ে খালাস, হ্যাঁ বাবারা হাততালি দেবে, কিন্তু মাদের সাথে সম্পর্ক নষ্ট কেন হয়? আমার ছেলেরা দুষ্টুমি করছে এবং অনেক অ্যারোগেন্টও আছে তার। আমি একসময় তার বাসা থেকে বেরো করে দিয়েছিলাম, এতটাই খারাপ ছিল সে তার ফুপির বাসায় বসছিল। আমি তুমি চলে গেছো হয়তো, আমি একাই বলেছিলাম। সব কিছু মিলাই তা দুষ্টু এক জিনিস। আর আমি একটা জিনিসই বলবো সবাইকে, সঙ্গ প্লিজ, যে যেমন সঙ্গটা ঠিক রাখতে হবে। সঙ্গ কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। সঙ্গ যদি খারাপ হয়ে যায়, সে মানুষ কখনোই, সে স্টুডেন্ট কখনো ভালো দিকে যেতে পারবে না। আর সবার জন্য শুভকামনা রইল। আর আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি সবার কাছ থেকে, যে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ছেলের পেছনে ক্লাস 9 থেকে 10 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত যতটুকু অবদান, আমি মনে করি 95% প্রত্যের অবদান, আর বাকি 5% তার মায়ের
তখন তার অবদান। আমি না, এখন যেহেতু আমি কই, রায়ান যেহেতু বলতেছে যে আমি কই, আসলে সে গাইডলাইন যদি না থাকতো, কারণ আমি অনেক সময় মানে ব্যাক সাইডে থাকা লাগতো না, আমি ওই সময়টা বাদ দিতাম, আমি ঢাকার বাইরে জব করতাম, যার কারণে ওই ধরনের সুযোগটা আমি পাইতাম না। ওর মাই থাকতো সবসময়, ওর মা যেটাই বলতো আমি বলছি তুমি, তার মা ডিসিশন কখনো খারাপ হয়নি বা হতো না, এই জন্য আমি কখনো জাস্টিফিকেশান বা জাজমেন্ট করতেও যাই নাই যে সে কোথায় দিল পড়াতে, আসলে কি ঠিক জায়গায়, যদি আমি নিষেধ করে দিতে সাহস পাইতো না, কিন্তু আমি জানি যে তার মায়ের জাজমেন্টটা অলওয়েজ টাইম বেটার হয়, এবং সে যেহেতু ওর নিয়েই ছোটোবেলার থেকে লেগে আছে, এবং তার জাজমেন্ট ঠিকই আছে, এবং তার রেজাল্টটা আমি পাচ্ছি। তা সব মানে ওভারঅল একটা শেষ যাত্রাটা যদি ভালোভাবে হয়, কিন্তু না, এখন ঢাকা ইউনিভার্সিটি পড়লাম, পরে বিশাল কিছু হয়ে গেলাম, হয়ে সুদ ঘুষ খেয়ে একটা করে জেলের ভাত খেলাম, এটাও না, ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো মানুষ হতে হবে, এর বিকল্প কিছু নাই, মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ, যখন সবাই বলবে যে না এই অফিসারটা ভালো, যখন সবাই বলবে না এই অফিসারের কাছে গেলে কোনো কিছু হবে, যখন সবাই বলবে না অনেক বড় জায়গায় যেতে পারবে, দিস ইজ দ্য, আমি বলবো যে এটা আছে গুড সাইন। কিন্তু যখন মনে করবে যে আমি বিশাল কিছু হওয়ার পর আমার পাশে কেউ যেতে পারবে না, গেলে একটা বান্ডিল নিয়ে যেতে হবে, তখন মনে করি সে ধ্বংসের পথে চলে গেছে। তাই সবাই আগে ভালো মানুষ হতে হবে। ধন্যবাদ প্রত্যয়কে, ধন্যবাদ সবাইকে যে আমরা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং এই প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার খুব সুন্দরভাবে গুছিয়ে পুরো ঘটনাটা তোমাদের সামনে প্রেজেন্ট করলো। তো দেখো, আমি মাঝে মধ্যে গার্ডিয়ান মিটিংয়ে এই কথাগুলো বলার চেষ্টা করি, হয়তো তোমরা অনেক সময় বোরিং ফিল করো, বা অনেক গার্ডিয়ানও হয়তো বোরিং ফিল করে, আমি তো এখানে আমার বাচ্চাকে পড়াইতে দিস, আপনি আমার বাচ্চাকে A+ পড়াই দেবেন, এত বেশি কথা আমার শোনার দরকার নেই। আর দেখো, মানে সত্যিকারের সফল যারা, তারা কিন্তু এই যে মানে ভালো মানুষ হওয়া, দক্ষ মানুষ হওয়া, মানবিক মানুষ হওয়া, এই জিনিসগুলোকে কত গুরুত্ব দেয়। হ্যাঁ, সো আমি এমন অনেক মনীষীদের কথা শুনেছি যারা বলছে যে তুমি অনেক কিছু পেয়েছো, কিন্তু তোমার মধ্যে সততা নাই, তার মানে তোমার মধ্যে কিছুই নেই। আর তোমরা কিন্তু সবাই ভাব সম্প্রসারণ পড়েছো যে বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য, পড়েছো না? বলো যে বিদ্বান সে যদি হয় দুর্জন, অর্থাৎ খারাপ মানুষ, তাকে পরিত্যাগ করাই কি ভালো। কারণ একজন খারাপ মানুষের বিদ্যাটা হলো সাপের মণির মতো। যে সাপ, তার মাথার যে মণিটা থাকে, এটা একটা রূপকথা, সাপের মণি, এটা অনেক মূল্যবান, তাই না বলো? বাট এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। কেন? মণিটা আছে কার মাথার উপর? সাপের। তো একজন দুর্জন মানুষের বিদ্যাটা ওই সাপের মণির মতো। ওকে, তো আমরা মানে স্যারের কথায় সবাই শিক্ষা নেই যে নট অনলি গুড স্টুডেন্ট বাট অলসো টু বি আ গুড হিউম্যান বিং, রাইট? আচ্ছা, তো আমি খুব সংক্ষিপ্তভাবে আমাদের সামিউল স্যার আছে, আমার ইংলিশ বলার ঠিক হয়নি, উনি ইংলিশের বস মানুষ। স্যার আবার ভুলভাল বলে ফেলছি নাকি? জি 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 সেটাই। আমি ওই যে ফিনিশিংটাই স্যারকে দিয়ে দিব, উনি ইনভাইটেড গেস্ট। তো আমি সামিউল স্যারকে জাস্ট 1 মিনিটের মধ্যে একটা মানে রিভিউ দিতে বলবো রায়ান সম্বন্ধে কি বলবো। রায়ানের সাথে আমার অভিজ্ঞতাটা খুবই তিক্ত এবং মিষ্টি। কেন? কারণ আমি যখন এখানে প্রথম ক্লাস নিতে আসি, তো প্রথম ক্লাসটাই ছিল রায়ানদের সাথে। তো এমন অবস্থা হয়ে গেছে, ওর জন্য আমি ক্লাস থেকেও বের হওয়ার যা উপক্রম হয়ে গেছিলো আমার, যে ক্লাসই আর নেওয়া যাবে না, এরকম একটা উপক্রম হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ রায়ান আমার পুরো টোটালি 2 বছর ভরসা করেছে। সে এমনও বলতো, স্যার ঢাকা শহরে তো অনেক ভালো টিচার আছে ইংলিশের, কিন্তু কেন জানি আপনার কাছে পড়লেই আমি কমফোর্টেবল ফিল করি। তো এই কথাটা আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করতো, এবং তার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট অনেকে বলেছে, কিন্তু পজিটিভ পয়েন্ট যেটা আমি বলি সেটা হচ্ছে ও টিচারকে অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। ও আমাকে কালকে রাতে বলতেছিল যে স্যার আপনি যদি কালকে না আসেন আমি প্রোগ্রামই করব না। তো এটা আমার কাছে খুবই ভালো লাগা কাজ করছিল। আর রায়ান দ্বিতীয়ত, সে নট অনলি একাডেমিক আমার কাছে পড়ছে, সে অলসো অ্যাডমিশন টাইমটাও আমার কাছে পড়েছে। কীভাবে? সে কিন্তু ফার্মগেটে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিল। কোচিংয়ে ভর্তি হওয়ার পরে বলতেছিল, স্যার আমি ইংলিশটা কেন যেন আমি ভালো হচ্ছে না, আমার ওখানে কেন যেন হচ্ছে না। তো আমি এখানে অ্যাডমিশন প্রোগ্রাম রান করতেছিলাম, তোকে আমি বললাম তুমি চলে আসো প্রত্যয়ে। তো তাকে একদিন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল একটা কনসেপ্ট পড়াচ্ছিলাম। পড়ানোর পরে স্যার বললো, স্যার ফার্মগেটে এত বড় বড় টিচারের কাছে ক্লাস করেছি, কিন্তু জিরান্ড পার্টিসিপল এত সহজভাবে আর কেউ বোঝাতে পারছে বলে আমার কাছে মনে হয় নাই। তো এই যে রায়ানের আমার প্রতি বা প্রত্যয়ের প্রতি যে একটা আস্থা বা আত্মবিশ্বাস, আমি এমন অনেক ভালো পড়ে ফেলছি এমন না, কিন্তু ওর একটা যে আত্মবিশ্বাস
প্রত্যয়ের প্রতি পায় সেটা অন্য কোথাও সে ফিরে পায় না। তো রায়ানের জন্য অনেক দোয়া থাকলো। আমি রায়ানকে এখনও বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটাই চূড়ান্ত সাফল্য নয়, এখনও অনেক ধাপ অতিক্রম করতে হবে। এই ধাপগুলা খুবই কষ্টসাধ্য। সামনে ঢাকা ইউনিভার্সিটি থেকেও অনেক ড্রপ আউট আছে, চাকরি পায় না, অনেক বেকার আছে। সো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার পরেও অনেক বেশি ধাপ অতিক্রম করতে হবে। সো তোমাদের জন্য ভয় দেখেন না স্যার। তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমরা প্রত্যয়ের সাথে ইনশাল্লাহ থাকবা। ইনশাল্লাহ তোমরাও রায়ানের মতো বা রায়ানের থেকেও বেশি সাফল্য অর্জন করতে পারবা ইনশাল্লাহ। আমি এখন মানে রিকোয়েস্ট করব আমাদের একজন ইনভাইটেড গেস্ট, তো উনি হচ্ছেন রায়ানের চাচ্চু, তো স্যারকে একটু আসার জন্য। তো স্যার অনেক কষ্ট করে তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, এর জন্য আমরা সবাই করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। তো স্যার, রায়ান সম্পর্কে আপনার অবজারভেশনটা আমরা খুবই মানে সংক্ষিপ্তভাবে শুনতে চাই, যে আসলে মানে রায়ান সম্পর্কে আপনার অভিমত এবং ওর সফলতা সম্পর্কে। মাইক্রোফোনটা লাগবে না, আমি মনে হয় আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, তাই না? সবার কাছে শুনতে পাচ্ছ তো? জি। আচ্ছা, রায়ান সম্পর্কে আসলে অবজারভেশন বলতে গেলে মনে হবে যে এই ছেলে কিভাবে ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো, কারণ আমরা যারা ওর কাছের ছিলাম আমরা জানি হাউ হি ওয়াজ। সো হি ইজ নট সাপোজ টু গেট চান্স দেয়ার, বিকজ ও এত পরিমাণ দুষ্টু এবং আত্মকেন্দ্রিক যে ওর দ্বারা আসলে এত ডিসিপ্লিন লাইফ লিড করা কোনোভাবেই সম্ভব না। এই যে ওর বাবা যেটা বললো সেটা কিন্তু অনেক আগের কথা না, ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, প্রত্যেক বের করে দেওয়া হয়েছে। বলিস না, আমরা জানি ঘটনা। এখন ঘটনা হচ্ছে, তো এটা তো পার্ট অফ লাইফ, কিন্তু এটা কিন্তু মানুষ খারাপ ভালো মেজার করে না। দুষ্টামি বা ইনডিসিপ্লিন ডাজন্ট মিন দ্যাট তার অনেক, আর কি এটা কি বলবো, মানে খুব একটা খারাপ গুণ ওই রকম না। যাক, ওইটা আমরা বললাম না, বাট আমি যেটা তো এক্সাম্পল হিসেবেই দিতে যাচ্ছি সেটা হচ্ছে, কেন বললাম এই কথাটা, দুষ্টামি তোমরা সবাই করো এরকম না যে সবাইকে সাধু হয়ে যেতে হবে। আর প্রত্যেক কথা যেটা বারবারই আসতেছে সেটাও আসলে ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। তোমাদের সবার বাসায় গাইড বই আছে না? ধরো গাইড বইয়ের অনেকগুলো কোম্পানি থাকে না, পাঞ্জেরি আছে, লেকচার আছে, শিওর সাকসেস, হামদন। তো আমরা কিন্তু বেস্ট গাইড বইটা কিনি বাজার থেকে, তাই না? দ্যাটস ওয়াই তোমরা আজকে প্রত্যয়, বিকজ তোমরা কিন্তু অনেকগুলো কোচিংয়ের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট কোচিংকে চুজ করেছো তোমাদের সহায়ক হিসেবে। তো গাইড বইটা যেমন আমাদেরকে সহায়ক হিসেবে কাজ করে, কোচিং সেন্টার হচ্ছে আমাদের পাথটা দেখায় দেয় যে কোন বইতে গেলে আমরা হারায় যাব না। সো তোমরা সেই ডিরেকশনে আছো, বাট গাইড বইয়ের উপরে মূল্যবান কি টেক্সট বুকটা না? তুমি যদি টেক্সট বুক ছাড়া শুধু গাইড বই পড়ো, রেজাল্ট কিন্তু ভালো হবে না, ঠিক আছে? সেই টেক্সট বই কিন্তু তোমরা নিজেরা। তো যখন নিজে ঠিক থাকবা, ডেডিকেশনটা রাখবা, রায়ান যাই করুক ওর ভিতরে যে অলওয়েজ যে একটা স্পৃহা ছিল, আই উইল বি দ্য বেস্ট। আমার ইন্টারে, ম্যাট্রিকে, ভর্তি পরীক্ষায় আমাকে সবাই যাতে পয়েন্ট আউট করতে পারে ফ্রম আদার্স, এবং সে সবগুলো জায়গাতে ওটা দেখাইছে। সো টেক্সট বুকের মতো তোমরা নিজেদেরকে সবচেয়ে প্রায়োরিটি দিবা, আর আমার মতো একজন খুঁজে বের করবা। আমার মতো কেন বললাম, প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু থাকে যেটা হয়তো সবসময় শেয়ার করা যায় না। তুমি লাইফে চলতে ফিরতে অনেক জায়গায় ধাক্কা খাবা, ওইখান থেকে কীভাবে উঠবা, ওভারকাম করবা, এই জিনিসটা আসলে অনেক কিছু। যখন বিশেষ করে তোমাদের বয়সে একটা ভুল করলা, বাবা মাকে ভয় আছে, এটা বলবো না বাবা মাকে, কাকে বলবো? রায়ের কিন্তু সেই মানুষটা ছিলাম আমি। এমনও দিন গেছে যে সে কিছু না কিছু করছে, কাউকে বলতে পারতেছে না। ওই সময়টা কি হয়, এতটা ফ্রাস্ট্রেশন ভিতরে চলে আসে, তার না পড়াশোনা হয়, না খাওয়া দাওয়া হয়, না ঘুম হয়। রাত্র 2টার দিকে 1:30টার দিকে সে আমাকে ফোন করতো, তার তো একটু গ্যারেজে আসে, মানে আমরা একই বিল্ডিংয়ে থাকি, আলাদা ফ্ল্যাটে। নিচে গিয়ে কথা বলছি, ওকে বোঝাইছি, এটা করছি, তারপর আবার নর্মাল। কিন্তু প্রবলেম যদি শেয়ার না করা যায়, এটা সমাধান কখনো হবে না। নিজের ভিতরে কখনো কোনো প্রবলেম জমা রাখবা না। যেই প্রবলেমটা হয়তো বা 5 মিনিটে সলভ হয়ে যেত, 5 দিন তোমাকে ভুগাবে যে আমি কি করব। তো তুমি কারোর সাথে শেয়ার করো, বাবা মা, তোমার কোনো প্যারেন্টস বা কোচিংয়ে যারা আছেন স্যার তাদের সাথে ভালো রিলেশন, দেখবা যে তোমাকে এমন একটা সলিউশন তারা 5-10 মিনিটে করে দিবে। সেই আগামী 5টা দিন তুমি যে মনোকষ্টে ভুগতা, তার থেকে তুমি অনেক রিলিফ পাবা, ঠিক আছে? তো এটা চেষ্টা করবা, আশা করি সাকসেস আসবেই, ঠিক আছে? তো প্রত্যেকে ধন্যবাদ, আর আজকে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। রায়ানের তো অবশ্যই, তোমাদের সবারই উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভালো থাকবে। আমি একদম লাস্ট রায়ানের 2-একটা কথা জেনেই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। রায়ান, 10 রিভিশন থেকে শুরু করে 12 এইচএসসি
না আমি এইটুকুর মধ্যে কারোর সুপারভিশন নিই নাই, বাট হ্যাঁ এটা সত্যি কথা, মিথ্যা বলবো না, মডেল টেস্ট দিচ্ছি, আমি অনেক জায়গায় মডেল টেস্ট দিছি, প্রত্যয় সহ অনেক জায়গায় মডেল টেস্ট দিছি, বাট সুপারভিশন আমি অনলাইনে দিছি, ইমদাদ স্যারের কাছে ইংলিশে দিছি, তো অনেক কিছুই দিয়েছি মডেল টেস্ট নিজেকে টেস্ট করার জন্য, বাট নট মোর দ্যান দিস, আমি সুপারভিশন প্রোডাক্ট প্রত্যয় ছিল মানে না। তোমার টিউটর জাস্ট প্রত্যয়ই ছিল? হ্যাঁ, অ্যাকাউন্টিং এর জন্য? সব কিছুর জন্য। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইংলিশ। আচ্ছা, ওর একটা ঘটনা বল, এই তোরে কি শুধু আমি এই একাডেমিকেই পড়াইছি নাকি তোরে তো ইউনিভার্সিটি অ্যাডমিশনও পড়াইছি? অস্বীকার করতে পারবি না, অনেক কিছু আপনি হেল্প করছেন। আচ্ছা, ওর একটা ঘটনা বলে, ও পুরো এক সপ্তাহের প্রবলেম জড়ো করে নিয়ে আসছে, পুরো এক সপ্তাহ পরে আমি মানে ফ্রাইডে না তোরে তো আমি জাস্ট ফ্রাইডে দেখি সামিউল স্যারের ক্লাসের পরে আর হ্যাঁ, কি। তো এক সপ্তাহের প্রবলেম ও নিয়ে আসছে, স্যার আমাকে একটু টাইম দিতে হবে, Finance. টেক্সট পাঠাইছে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিংও একদিন পাঠাইছে, অ্যাকাউন্টিং একদিন, ফাইন্যান্স একদিন আর কি। হ্যাঁ একদিন অ্যাকাউন্টিং, এক সপ্তাহের প্রবলেম, কি সিরিয়াস ইস্যু, আমি তো ভাবছি আজকে খবর আছে। জানো কয় মিনিট লাগছিল সলভ করতে? 16 সেকেন্ড, 16.5 এইরকম, মানে সেকেন্ডে, মিনিট পর্যন্ত যায় নাই, সেকেন্ডে শেষ। ওরা এক সপ্তাহের প্রবলেম 16 সেকেন্ডে সলভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর ফাইন্যান্সের ক্ষেত্রে ওইটাও এরকমই। এরকম আসলে বিষয়টা কি, ওর বেস বা বেসিক এত স্ট্রং হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি একদম ফার্স্ট ইয়ার থেকেই যে তোমাদের পড়াই, তোমরা অনেকেই হয়তো বোরিং ফিল করো, বলার ফিল করো, স্যার মানে 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা ছুটি দেন না কেন, তাই না? এইগুলো যে কতটা উপকারী, এই যে ওর কথা শোনো, যে ওর এক সপ্তাহের প্রবলেম সলভ হইতে 16 সেকেন্ড লাগছে। বেসিক্যালি ওটা ওর প্রবলেমই ছিল না, ও জানতোই না যে এই জিনিসটা এটা, ল্যাঙ্গুয়েজটা জাস্ট চেঞ্জ ছিল, আমি শুধু বলছি এটা তো এটা, ও আচ্ছা স্যার ঠিক আছে শেষ, এই 16 সেকেন্ড লাগছে। ওকে, সো তোমরা যারা আমাদের কাছে একাডেমিক ক্লাসগুলো করতেছো ফার্স্ট ইয়ার থেকে, স্যাররা যেভাবে নোট করায়, যেভাবে ধরে ধরে পড়ায়, দয়া করে এই জিনিসগুলোকে 3টা লক্ষ্য সামনে রেখে পড়বা। 1, তুমি যেন এই পড়াটা দিয়ে তোমার কলেজের সেরা স্টুডেন্ট হতে পারো। 2, যেন এই পড়াটা দিয়ে তুমি এইচএসসিতে গোল্ডেন A+ উইথ বোর্ড স্কলারশিপ পেতে পারো। 3, যাতে এই পড়াটাই তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিজন হয়ে যায়। ওকে, আচ্ছা, তো আমি আর মানে তোমাদেরকে বোধার করব না, আমাদের আজকের রায়ানের এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতেছি। আচ্ছা, আমি শফিক স্যারকে রিকোয়েস্ট করবো রায়ানকে গিফট তুলে দেওয়ার জন্য। তো আজকের অনুষ্ঠান এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই। স্যার এটাও গিফট দিয়ে দেন, দিলেন ক্যামেরাটা অফ করে দিন। প্রবলেম, আমি একটু লাফালাফি না করলে ওরা বোরিং হয়ে মরে যেত। এই স্পিচটা দেওয়ার জন্য কত পরিশ্রম করছে, সবাই পায় না। ওই রাতগুলো তো জীবনে ভুলবো না, আইডিয়া স্যার। পাওয়ারগুলো অফ করে দিব।